1950 সালে পাই মেসন কণা আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে যে নোবেলটা পেয়েছিলেন সিসিল পাওয়েল, সেই নোবেলটার আসল দাবিদার কিন্তু ছিলেন একজন বাঙালি মহিলা বিজ্ঞানী। এমন একটা সময় যখন নারী শিক্ষাকে অনেকেই কুসংস্কার বলে মনে করতেন, তখন কলকাতায় জন্ম নেওয়া এই মহিলা বিজ্ঞানী চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন বিশ্বের তাবর তাবর পুরুষ বিজ্ঞানীদের সামনে। আবিষ্কার করেছিলেন এমন একটা পার্টিকেল যা আকারে ওজনে সাধারণ যে কোনো পার্টিকেলের থেকে আলাদা, অথচ তার সেই গবেষণাপত্র চুরি করেই 1950 সালে নোবেল পুরস্কার জিতে নেন তিনজন ব্রিটিশ বিজ্ঞানী। আর ইতিহাসের পাতায় কোথাও একটা হারিয়ে যান ভারতের অন্যতম এক মহিলা বিজ্ঞানী ডক্টর বিভা চৌধুরী। শুধু বিশ্বই নয়, আন্নামানি শকুন্তলা দেবীদের মনে রাখলেও বিভা চৌধুরীকে প্রাপ্য সম্মান দেয়নি ভারতীয় বিজ্ঞান মহল। তাই তো আজও অধিকাংশ ভারতীয়ই জানেন না ডক্টর বিভা চৌধুরীর পরিচয়। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এই বাঙালি বিজ্ঞানীর গল্পটাই। বিভা চৌধুরীর গবেষণার গল্পটা শুরু হয়েছিল 1930-এর দশকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স নিয়ে এমএসসি পাশ করার পর রিসার্চের জন্য তিনি যোগদান করেন বোস ইনস্টিটিউটে। প্রখ্যাত বিজ্ঞানী দেবেন্দ্র মোহন বসুর ল্যাবে শুরু হয় তার গবেষণা। 1940 সালে বিভা চৌধুরী আর ডিএম বসু শুরু করেন এক দুঃসাহসিক অভিযান। কসমিক রে রহস্যভেদ করতে দুজনেই পাড়ি দেন দার্জিলিং আর সান্দাকফু দুর্গম পাহাড়ে। সেই সময় আধুনিক ল্যাবরেটরি বা সেন্সর তাদের কাছে ছিল না। তাদের কাছে ছিল খুবই সাধারণ ফটোগ্রাফিক ইমালশন প্লেট। এই প্লেটের ওপর কসমিক রে নিয়ে গবেষণা করতে করতেই বিভা চৌধুরী খুঁজে পান এমন এক অদ্ভুত কণার অস্তিত্ব যা ওজনে ইলেকট্রনের থেকেও ভারী কিন্তু প্রোটনের থেকে হালকা। 1940 থেকে 42 সালের মধ্যে এই যুগান্তকারী গবেষণার ফলাফল তারা প্রকাশ করেন বিশ্ববিখ্যাত জার্নাল নেচারে। এই কণার নাম দেওয়া হয় মেসন। কিন্তু তখনই সারা বিশ্বে চরম আকার ধারণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের বাজারে ইংল্যান্ড থেকে উন্নত মানের প্লেট আসা বন্ধ হয়ে যায়। ফলে সরঞ্জামের অভাবে বন্ধ হয়ে যায় বিভা চৌধুরী এবং ডক্টর দেবেন্দ্র মোহন বসুর গবেষণা। এই ঘটনা ঠিক 5 বছর পর 1947 সালে ব্রিটিশ বিজ্ঞানী সিসিল ফ্র্যাঙ্ক পাওয়েল একই পদ্ধতি ব্যবহার করে ঘোষণা করেন পাই মেসন ও মিউয়ান কণা আবিষ্কারের কথা। তবে আশ্চর্যের বিষয়টা হলো, পাওয়েল যে পদ্ধতি ব্যবহার করেছিলেন সেটা কিন্তু হুবহু মিলে যায় বিভা চৌধুরী এবং ডিএম বসুর করা সেই 1940 সালের পদ্ধতির সঙ্গে। তখনই বিজ্ঞানী পাওয়েল বুঝতে পারেন তার এই জালিয়াতি ফাঁস হওয়ার সময় এসে গেছে। তাই এক প্রকার আন্তর্জাতিক চাপের মুখে পড়ে পাওয়েল তার বইতে স্বীকার করেন এই দুই ভারতীয় বিজ্ঞানীর গবেষণার উপর ভিত্তি করেই তিনি নিজের গবেষণা চালিয়েছিলেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। কিন্তু বিভা চৌধুরী দমে যাওয়ার পাত্রী ছিলেন না। 1942 সালে গবেষণা বন্ধ হওয়ার পর 1945 সালে তিনি ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে চলে যান পিএইচডি করতে। যোগ দেন বিজ্ঞানী পিএমএস ব্ল্যাকেটের ল্যাবে। সেই ল্যাবে থাকাকালীন তিনি কসমিক রশ্মির এয়ার শাওয়ার নিয়ে অসামান্য কাজ করেন। 1949 সালে ভারত যখন নতুন করে বিজ্ঞান চর্চা শুরু করছে, সেই সময় ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা বিভাকে আমন্ত্রণ জানান TIFR এ যোগ দিতে। পরবর্তীতে তিনি আহমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে বিক্রম সারাভাইয়ের সঙ্গে কাজ শুরু করেন। সেখানে তিনি ছিলেন কোলার গোল্ডফিল্ড বা KGA প্রজেক্টের অন্যতম প্রাণ ভোমরা। কিন্তু 1971 সালে বিক্রম সারাভাইয়ের মৃত্যুর পর সবকিছু ওলট পালট হয়ে যায়। প্রশাসনিক জটিলতা আর লিঙ্গ বৈষম্যের কারণে বিভাকে তার গবেষণার কাজ মাঝপথে বন্ধ করতে হয়। তবে বিভা চৌধুরী কোনোদিনই ক্ষমতার লড়াইয়ে নামেননি। তিনি স্বেচ্ছায় অবসর নিয়ে কলকাতায় ফিরে আসেন। কলকাতায় এসে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এবং ISES এর সঙ্গে যুক্ত হন তিনি। 1991 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই ল্যাবগুলোর সঙ্গেই যুক্ত ছিলেন। বিভা চৌধুরী এমন এক বিজ্ঞানী ছিলেন যিনি চিরকাল থেকে গিয়েছিলেন প্রচারের আড়ালে। এমনকি 2008 সালে প্রকাশিত ভারতীয় নারী বিজ্ঞানীদের বিখ্যাত বই লীলাবতীর কন্যা থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল তার নামটা। দীর্ঘদিন পর দুই বিজ্ঞান ঐতিহাসিক রাজিন্দর সিং এবং সুপ্রকাশ রায় তার জীবন কাহিনী তুলে আনেন বিভা চৌধুরী আজওয়েল আনার্থের মাধ্যমে। 2019 সালে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা একটি বামন নক্ষত্রের নাম রাখে বিভা, বিজ্ঞানী বিভা চৌধুরীর নাম অনুসারে। মানুষের তৈরি নোবেল হয়তো তিনি পাননি, কিন্তু মহাবিশ্বে আজ তিনি সত্যিই এক নক্ষত্র। বিজ্ঞানী ডক্টর বিভা চৌধুরীর এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।